সময়টা 16 শতকের শেষের দিক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্য সারা ভারতবর্ষে ছড়াতে সচেষ্ট হয়েছে। এর মধ্যে তারা গুজরাটের সুরাট অঞ্চলে চাকরি বসেছে, কিন্তু তাদের নজর ছিল বাংলার অর্থনীতির ওপরে। এই অর্থনৈতিক দিকটা নজর কাড়ল ইংরেজদের। তারা এই অর্থনৈতিক দিক দেখে উড়িষ্যা হয়ে বাংলায় প্রবেশ করা শুরু করল। তারা হরিহর, বালেশ্বর হয়ে বাংলায় প্রবেশ করল। সুতানটি গ্রামের জমিদারদের সাথে হাত করে তারা হুগলি নদীর তীরে প্রবেশ করল। সেই সময় হুগলি নদীর তীরে যে সমস্ত কাপড়ের ব্যবসা চলতো তার বেশিরভাগই নিয়ন্ত্রণ ছিল এই গ্রামের জমিদারদের হাতে। আর এই সমস্ত জমিদারদের বসবাস ছিল সুতানপুর ও গোবিন্দপুর গ্রাম। আর এই সুতানপুর আর গোবিন্দপুরের গ্রামের মাঝখানে আরো একটি গ্রাম ছিল, সেটার নাম ছিল কলকাতা। সেখানকার মানুষদের সাথেও ইংরেজরা ভালো খাতির যত্ন রেখে চলতে থাকলো, কারণ তাদের প্রথম থেকেই একটা সুপ্ত চেতনা ছিল। সেই সুপ্ত চেতনা এটাই ছিল, এই তিনটে গ্রাম সুতানাটি, কলকাতা আর গোবিন্দপুর, এই তিনটে গ্রাম নিয়ে তারা একটা বড় শহর করে তোলার পরিকল্পনা করেছিল। এই সময় ভারতে পা রাখলে জব চান্ডি, যিনি ইংরেজদের সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান হিসাবে নিযুক্ত হলেন। তার প্রথম থেকে এই হাওড়া হুগলি অঞ্চলে শিল্পাঞ্চলের প্রতি নজর ছিল, কিন্তু সেই সময় বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। তিনি চাইছিলেন কোনোভাবে সেই মুর্শিদাবাদ রাজধানীটাকে নিয়ে এই হুগলি নদীর তীরে নিয়ে আসতে। মোগল সুবেদার শায়েস্তা খানের প্রবল প্রতিদ্বন্দ্বিতে ইংরেজরা পিছু হটতে বাধ্য হল, কিন্তু ইংরেজরা এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়। তারা ভাবলেন কি করে তাকে সেই হাওড়া হুগলি অঞ্চলটি দখল করতে হবে। তপচাঁদ ছেড়ে দেওয়ার মানুষ ছিলেন। তিনি খুব বুদ্ধি করে সেই সময়কার মোগল সম্রাট ঔরঙ্গজেব আর মাদ্রাজ কাউন্সিল থেকে একটা অনুমতি পাশ করলেন, যাতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড অফিসটি সুতানটি গ্রামে তৈরি করতে পারে। এবং সেই কথা মতো তিনি সেই পারমিশনও জোগাড় করে নিয়ে গেলেন আর হেড অফিসটি সেই গ্রামে প্রতিষ্ঠা করলেন। 1960 সালে এই অফিসটি এই গ্রামে সরিয়ে নিয়ে আসা হয়, কিন্তু 1963 সালে জব চান্ডকের যখন মৃত্যু হয় তখন ফের একবার ইংরেজদের সামনে এই বাংলাকে দখল করার পরিকল্পনা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তাদের এই পরিকল্পনা কিছুটা পিছিয়ে যায়। এরপর দায়িত্বে আসেন চার্লস আয়ার। চাণক্যের মৃত্যু 6 বছর পর 10ই নভেম্বর 1968 সালে তৎকালীন জমিদার সাবর্ণ রায় চৌধুরী ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যে চুক্তি অনুসারে মাসিক 1300 টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে তিনটে গ্রাম সুতানটি, গোবিন্দপুর ও কলকাতায় সমস্ত দায়িত্ব পান ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1960 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়, আর সেই সময় থেকেই ইংরেজরা সমস্ত ভারত দখলের সুপ্ত আশা নিজেদের মনে ভালোভাবে প্রতিষ্ঠা করেন। কারণ সেই সময় ঔরঙ্গজেবের মৃত্যু হলে বিভিন্ন দেশীয় রাজা ও জমিদারদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। একে অপরের জায়গা দখলের উন্মত্ত খেলায় মেতে হতো। তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সুযোগ নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা নিজেদের আত্মরক্ষার কথা বলে এই সময় তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্মি গঠন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্মি তৈরি করে রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করলেও কোনোভাবেই তারা বাংলার শাসন নিজেদের হাতে নিতে পারছিল। এই সময় আলবর্দি খাঁয়ের মৃত্যু ঘটলে তার সন্তান সিরাজউদ্দৌলা সিংহাসনে বসে। প্রথম থেকেই সিরাজউদ্দৌলার সাথে ইংরেজরা একটা মতবিরোধ তৈরি হয়। সিরাজউদ্দৌলা কোনোভাবেই ইংরেজদের পছন্দ করতেন না। ইংরেজরা বাংলা দখলের জন্য যে সমস্ত রাজাদের কাছ থেকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন তার মধ্যে সিরাজউদ্দৌলা অন্যতম ছিলেন। তিনি ইংরেজদের একদম পছন্দ করতেন না, আর ইংরেজদের এই সমস্ত বেআইনি কারবারকে তিনি প্রশ্রয় দিতেন। সেই কারণে ইংরেজদের সাথে তিনি যুদ্ধ ঘোষণা করেন, আর 1757 খ্রিস্টাব্দে এই যুদ্ধে পলাশির যুদ্ধ নামে পরিচিত ছিলেন। তিনি অনেক সৈন্যবাহিনী নিয়ে যখন ইংরেজদের সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন তিনি আশা করেছিলেন তিনি এই যুদ্ধ সহজে জয়লাভ করবেন, কিন্তু ওই যে ইংরেজরা ছল চাতুরি দিয়ে তাকে এই পলাশি যুদ্ধে হারিয়ে দেয়। কারণ সেই সময় ইংরেজরা তার সেনাপতি মীর জাফরকে পয়সা দিয়ে কিনে নিয়েছিল, আর সেই কারণে সিরাজউদ্দৌলাকেও
ইংরেজদের কাছে বর্ষতা স্বীকার করতে হয়। কিন্তু সিরাজউদ্দৌলার মৃত্যু ঘটলেও কোনোভাবেই ইংরেজরা এই মোগল সাম্রাজ্যের আধিপত্যকে নির্মূল করতে পারছিল না। মীর কাসিম সেই সময় নতুন নবাব হিসাবে সিংহাসনে বসেন, আর ইংরেজরা তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। আর শেষমেশ এই মীর কাসিম পূর্ণ নেতৃত্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1764 সালে মীর কাসিমকে বক্সারের যুদ্ধে হারিয়ে দেয়, পুরোপুরি ভাবে এই মোগল সাম্রাজ্যের পতন ঘটায় আর বাংলার পুরোপুরি দায়িত্ব নিজেদের হাতে নেয়। তারপরই তারা বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে সরিয়ে এনে হুগলি নদীর তীরে গড়ে তোলে। তারা লন্ডনের আদলে 3টে গ্রাম নিয়ে একটা বড় শহরের রূপ দেন, আর লন্ডনের আদলে সেখানে গড়ে তোলে বিভিন্ন রকম শিল্পাঞ্চল আর বিভিন্ন রকম উন্নত ধরনের রাস্তাঘাট আর উন্নত ধরনের বাড়ি। আর সেখান থেকেই তৈরি হয় কলকাতা, যেটা আজকের দিনে ক্যালকাটা নামে পরিচিত। কলকাতা থেকেই ইংরেজরা তার পরবর্তীকালে ভারতবর্ষ জুড়ে শাসন চালিয়েছিল, আর কলকাতাকে ভারতবর্ষের রাজধানী করে গড়ে তুলেছিল। এইভাবে তৈরি হয় আমাদের প্রিয় কলকাতা। এরকম আরো পুরাতন ইতিহাস সম্বন্ধে জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।